সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি সংবাদ। 13ই ডিসেম্বর 2021 সংস্কৃতি বিকাশ কেন্দ্র সেমিনার কক্ষে ঢাকায় জাতীয় পরিবেশ মানবাধিকার সোসাইটির উদ্যোগে মহান স্বাধীনতার 50 বছর প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক আলোচনা সভা বিজয়ের কবিতা পাঠ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি সাংবাদিক আতিক আজিজ, চেয়ারম্যান জাতীয় পরিবেশ মানবাধিকার সোসাইটি। বিশেষ অতিথি আইনজীবী লুৎফুল আহসান বাবু, কথা সাহিত্যিক আরিফ মঈনুদ্দিন, কবি সাফাত শফিক, সাংবাদিক আনিস আহমেদ, কবি সরাকার এমআর মঞ্জু, শিশু সাহিত্যিক হানিফ খান, কবি নাহিদ রোকসানা, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদি, কবি শ্যামলী মণ্ডল, কবি গিয়াসউদ্দিন চাষা, ওবায়দুর রহমান, ভাইস চেয়ারম্যান জাতীয় পরিবেশ মানবাধিকার সোসাইটি, মানবাধিকার কর্মী সাইদুর রহমান প্রিন্স, মোহাম্মদ মুজিবুল্লাহ নাহিদ, পরিচালক জাতীয় পরিবেশ মানবাধিকার সোসাইটি, কবি সরাকার মালেক মাহমুদ, কবি আতিয়ার রহমান, কবি সাহিত্যিক লুৎফুর রহমান, সরাকার চানমিয়া চান্দু, মানবাধিকার কর্মী মোহাম্মদ নবী হোসেন, কবি মোহাম্মদ সুলাইমান সহজ, মানবাধিকার কর্মী ফারজানা আলম, কবি মানবাধিকার তোফাজ্জল হোসেন, মানবাধিকার কর্মী হাবিবুর রহমান, কবি হোসেন ফারুক, সাংবাদিক শফিকুল ইসলাম স্বপন, মানবাধিকার কর্মী আক্তার হোসেন, মানবাধিকার কর্মী আব্দুল জব্বার লিটন ও উপস্থাপনায় মিডিয়া কর্মী সংগঠক শাহাদাত জয়। এসপিএন বাংলা টিভি দেখুন, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন। আর পাশাপাশি তো আমার বন্ধু একটু আক্ষেপ করেছেন যে ব্যানারে এতগুলো নাম কেন। আসলে তার অবগতির জন্য বলছি যে আসলে একজন মানুষকে সম্মান দিলে সম্মান পাওয়া যায়। এখানে যারা উপস্থিত হয়েছি, এখানে আমরা তো কাউকে কোনো টোকেন দিয়ে অথবা টোকন দিয়ে কোনো গিফট দিয়ে এখানে আমরা কাউকে উপস্থিত করি নাই। এটা হচ্ছে যে আমাদের এটা মনের খোরাক হতে পারে। যারা সংস্কৃতি কর্মী, সাংবাদিক এবং কবি সাহিত্যিক, আমরা যাই বলি না, তাদের একটা আলাদা মনের খোরাক আছে। সেই মনের তাগিদেই কিন্তু এখানে সবাই উপস্থিত হওয়া ছাড়া কোনো এখানে উদ্দেশ্য নেই। যাকে এইটা হতাশা হওয়ার কিছু নেই, আক্ষেপ করার কিছু নেই। আমরা সম্মান দিতে কার্পণ্য করবো কেন? একজন মানুষকে একটা ব্যানার একটা নাম দিলে তো তাকে অসম্মান করা হচ্ছে না, তাকে সম্মানই করা হচ্ছে। এখন আজকে বিষয়টা দেখতে হবে যে আপনি সোমবার সরকারি অফিস আদালত আছে, রাস্তা জ্যাম, ঢাকায় যানজট এটা নিত্যদিনের একটা সঙ্গী। আমরা যারা ঢাকা করি এটা প্রত্যেকেই প্রতিদিন যানজটের সাথে আমরা লড়াই করে চলছি। সুতরাং এখানে যারা আসছেন তাদেরকে সোসাইটির পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা। এবং অধিকাংশ অনুষ্ঠানেই যাদেরকে আমরা ডাক দিয়ে বিরক্ত করি আপনারা আসেন, সেই জন্য অভিনন্দন। আর মানবাধিকার যে বিষয়টা এখানে উল্লেখ করা হয়েছে, এটা হচ্ছে আমার একান্ত ব্যক্তিগত হয়ে বলছি। আমি মানবাধিকার নিয়ে কাজ করছি আজ 17 বছর ধরে। আর সাংবাদিকতা লাইন যদি যাই তাহলে 29-30 হচ্ছে। বয়স আমার খুব কম, কিন্তু আমি যখন ক্লাস 9-এ পড়াশোনা করি তখনই আমি আমার স্থানীয় প্রেস ক্লাবের একজন সদস্য অন্তর্ভুক্ত হই। সেই সুবাদে আমার কিন্তু সাংবাদিকতার বয়সটা একটু বেশি। আর মানবাধিকারের আর পেশাগত কাজ করতে গিয়ে বাংলাদেশের যে যতগুলো থানা উপজেলা আছে, পৌরসভা আছে, যে 490টি থানা উপজেলা ঘোরার সৌভাগ্য আমার হয়েছে। এটা আমি ঢাকা যাচ্ছি না, তো প্রসঙ্গক্রমে কথাটা বলছি। আমরা কিন্তু মানবাধিকার লঙ্ঘন করছি না এখানে যারা আছি, এটা আমি স্পষ্ট করে নির্দ্বিধায় নির্ভয়ে বলতে পারি। মানবাধিকার লঙ্ঘন কারা করছে? যখন যে সরকারি প্রভাবশালী নেতা থাকেন, মন্ত্রী মহোদয় থাকেন, তার পৃষ্ঠপোষক ভাতিজারা থাকেন, ভাই ভাতিজারা, তারাই কিন্তু সবচেয়ে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন করে আসছে। শুধু এটা বাংলাদেশ না, এটা বিভিন্ন রাষ্ট্রে আমরা উত্থাপন করতে পারি। পরিবেশ ঠিক সেম একই অবস্থা। পরিবেশ কিন্তু আমরা দূষণ করছি না, পরিবেশও কিন্তু প্রভাবশালী একটি মহলেই পরিবেশ দূষণ করে আসছে। সেটা হচ্ছে আমার পর্যবেক্ষণ পরিদর্শনের আলোকে প্রায় 490টি থানা উপজেলা পরিবেশ পরিদর্শন করতে গিয়ে আমি যেটা
লক্ষ্য করেছি। এবং আমরা আইনজীবী বলি, কবি বলি, একজন সাহিত্যিক বলি, নাট্যকার বলি, লুৎফর হাসান বাবু ভাইও কিন্তু একটা মানবাধিকার সংগঠনের সম্ভবত প্রতিষ্ঠাতা সভাপতি হতে পারেন, বা সেক্রেটারি কি মুভমেন্ট, সরি আমি সঠিক বলতে পারছি না, সম্ভবত তিনি সভাপতি, সেই হিসাবে বাবু ভাইও বলতে পারবেন। বাংলাদেশে মানবাধিকার কমিশন ছিল না, আমরাই বিভিন্ন সময় মানববন্ধন এই ছোটখাটো পরিসরে সেমিনার করে বাংলাদেশে একটি মানবাধিকার কমিশন গঠন করতে হবে, এটা আমাদের একটা দাবি ছিল। তখন মানবাধিকার সংগঠন অনেক কম ছিল। বাংলাদেশে কিন্তু মানবাধিকার একটি কমিশন গঠন হয়েছে, যদিও কিছু সীমাবদ্ধতা আছে, সরকারের প্রতিষ্ঠানগুলো তো এমনি থাকে সীমাবদ্ধতা। আমরা এই জাতীয় পরিবেশ মানবাধিকার সোসাইটি 2014 সাল থেকে একটি দাবি করে আসছি যে পৃথক একটি মানবাধিকার বিষয়ক মন্ত্রণালয় গঠন করতে হবে। এটা আমাদের 10ই ডিসেম্বর, গত 3 দিন আগে আন্তর্জাতিক মানবাধিকার দিবসেও আমাদের প্রতিবদ্ধ ছিল, বর্ণাঢ্য র্যালি ছিল, জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ছিল। এটা 14 সাল থেকেই করে আসছি। তো আশা করি যে জাতীয় পরিবেশ মানবাধিকার সোসাইটি একটা উত্থাপন করতে পারে, অন্য একটা সংগঠনের প্রস্তাব দিতে পারে। গ্রহণ বর্জনের মালিক কিন্তু রাষ্ট্র, সরকার। তবে বাংলাদেশে যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে না, হ্যাঁ হচ্ছে। তবে আমি এতটুকু বলতে পারি যে আগে যেরকম নারী নির্যাতন হতো, এখন কি আমরা কি কেউ বলতে পারবেন সেই সংখ্যা এখন বৃদ্ধি পেয়েছে? না। আগে যেরকম এসিড নিক্ষেপ হতো, এখন কি সেরকম এসিড নিক্ষেপ হচ্ছে? আমি বলবো না। যদি বলি যে ধর্ষণ, হ্যাঁ ধর্ষণ এখন হচ্ছে, কিছু কিছু এলাকায় হচ্ছে, হয়ে থাকে, কিন্তু অতীতে যেরকম ধর্ষণ হয়েছে, এখন যে একটা আইন হয়েছে যে ধর্ষণ যদি প্রমাণিত হয় তার কি হচ্ছে ফাঁসি অথবা যাবজ্জীবন। এতে কিন্তু আপনি দেখবেন এই রায়টাও কিন্তু কার্যকর হয়েছে কয়েকজনের ফাঁসির মাধ্যমে। তবে নারী নির্যাতনটা আসলে এখনো তেমন ভাবে কমে নাই। সার্বজনীন মানবাধিকার বাস্তবায়ন করতে হলে মানবাধিকার বিষয়ক মন্ত্রণালয় অবশ্যই গঠন করতে হবে। যদি একটি রাষ্ট্র, একটি সরকার মানবাধিকার বিষয়ক আলাদা মন্ত্রণালয় করেন, তাহলে বিভিন্ন সেক্টরে আমরা যে মানবাধিকার লঙ্ঘন জনিত যে ঘটনাগুলো দেখতে পাচ্ছি সেগুলো অধিকাংশই কমে আসবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস। আজকে এই অনুষ্ঠানে আমার সোসাইটির পক্ষ থেকে আমাদের একজন আমলা আছেন, শফিক কবি। ওনার একটু আমরা যে কাজ করছি না, মানুষ যে মানবাধিকারের কাজ এগিয়ে আসছে না, তার প্রমাণ হচ্ছে শফিক ভাই, ছোট করছি না। গত এই করোনাকালীন সময়ে আমরা জাতীয় পরিবেশ মানবাধিকার সোসাইটির কোনো বাইরে কোনো ফান্ড নেই, জাস্ট শুধু সদস্যদের একটু চাঁদা আর সমাজে যারা এখানে যারা বসবাস করছেন তাদের একটু সহানুভূতি, একটু সহযোগিতার মাধ্যমে কিন্তু আমরা 577 জনকে আমরা ক্ষুদ্র একটা উপহার সামগ্রী, ঈদ উপহার দিতে পেরেছি। যদিও 577 জন বিশাল একটা সংখ্যা নয়, তারপর আমরা মনে করবো আমাদের সোসাইটির পক্ষ থেকে এটা বিশাল ব্যাপার। সেই হিসাবে আমি একটা ছোট্ট ক্ষুদ্র মেসেজ পাঠিয়েছিলাম শফিক ভাইয়ের কাছে। শফিক ভাই অনেকগুলো সময়ের প্যাকেট এবং অনেকগুলো আপনার ইনটেক চিনির প্যাকেট নিয়ে বাইতুল মোকাররমের অপোজিটে, বিশেষ করে পিরিয়া মিনি মার্কেটের ঠিক অপোজিটে এসে আমাকে কল দিলেন। দেখবে আপনি কোথায় আছেন? আমি বাংলা বাজার ছিলাম। যাক, আমি যতটুকু স্মৃতিশক্তিতে মনে হয় যে 30 থেকে 35 মিনিটের মতো কিন্তু এই আমাদের কবি শাফাত শরীফ ভাই তার প্রাইভেট গাড়িতে এই ঈদ উপহার সামগ্রী দেওয়ার জন্য অপেক্ষা করছিলেন, এবং তিনি তার ড্রাইভার দিয়ে সুন্দর করে গুছিয়ে দিলেন। আমি এগুলো আমার অফিসে নিয়ে আরো কিছু চিনির বস্তা সেমাই টেমাই কিনে আমরা এই করোনাকালীন সময়ে কিছু ঈদ সামগ্রী উপহার দিতে পেরেছি। তো সোসাইটির অনেকেই বলছে যে যারা একটু দানশীল
একটু মানুষের প্রতি সহানুভূতি আছে, যারা একটু আন্তরিকতা আছে, অর্থনৈতিক না হোক, যারা বিভিন্ন সময়ে একটু সাহস যোগায়, একটু কথা বলি, মানে পরামর্শ দিয়ে তাদেরকে এই সোসাইটিতে ইনক্লুড করার জন্য। তবে আজকের এই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের কবি শাফাত শফিককে আমাদের সোসাইটির একজন উপদেষ্টা মণ্ডলীর সদস্য হিসাবে অন্তর্ভুক্ত করার জন্য আমি প্রস্তাব করছি। আশা করি আমাদেরকে হতাশ করবেন না, আমাদের প্রস্তাবটুকু প্রত্যাখ্যান করবেন না, এই আশাবাদ ব্যক্ত করছি। এবং পরবর্তী সময়ে আমি অবশ্য উপদেষ্টা মণ্ডলী যেভাবে অন্তর্ভুক্ত করা যায় ঠিক সম্মতি নিয়েই আমরা অন্তর্ভুক্ত করব, আশা করি সম্মতি প্রদান করবেন। এখানে সবাই গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। এই সংগ্রামে আমরা হারিয়েছি 30 লক্ষ বীর শহীদ, যারা জীবন দিয়েছেন এই দেশ মাতৃকার জন্য, দেশকে ভালোবেসে, দেশের মানুষকে ভালোবেসে স্বাধীন সার্বভৌম একটা রাষ্ট্র চেয়েছেন, সবাই মুক্তি চেয়েছেন, পশ্চিমাদের যে শাসন আর শোষণ সেটা থেকে মুক্তি চেয়েছেন। এই যে 30 লক্ষ শহীদ, তাদের রক্তের কাছে আমাদের যে ঋণ, এই ঋণ শোধ করতে হলে আমাদেরকে মানবিক হতে হবে। আমরা যদি মানবিক না হই, আমাদের ভিতরে যদি মনুষ্যত্ব বোধ না থাকে, আমরা যদি হীনমন্যতা, দুশ্চরিত্র, আর কি ভাষায় বলবো, এইরকম পথে চলি, তাহলে আমরা এই দেশটিকে কিভাবে লক্ষ্যে পৌঁছে নিতে পারব? বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য নিরলসভাবে তার কন্যা কাজ করে যাচ্ছেন। আজকে স্বাধীনতা 50 বছর, কি হারিয়েছি, কি পেয়েছি, কি পাবো, কি পাবো না, হিসেব নিকেশ করতে করতে কিন্তু এই প্রান্তে আমরা চলে এসেছি। আমাদের জীবনের উপর দিয়ে অনেক ঝড় ঝঞ্ঝা গেছে, কারণ জামাত, মৌলবাদী তারা কখনোই আমাদেরকে শান্তিতে থাকতে দেয়নি। সবসময় আমাদেরকে তারা বিপদগ্রস্ত করেছে। আমাদের যে চিন্তা চেতনা, আমাদের যে আদর্শ, সেটা থেকে বিচ্যুত করার জন্য তাদের কর্মকাণ্ডের কোনো সীমারেখা ছিল না। ফার্স্ট কান্ট্রি, সেখানেও মানুষের মধ্যে দুঃখ আছে, আমি তো এই পাই না। ওখানেও মানুষ বলে যে আমাদের অধিকার বঞ্চিত হচ্ছে, আমাদের মানব অধিকার লুণ্ঠিত হচ্ছে। এত বড় ফার্স্ট কান্ট্রি তো, কিন্তু এটা যদি পুরো ঢাকা শহরকে যদি আপনি সোনা দিয়ে বেঁধেও দেন, তারপর কিন্তু আফসোস থাকবে, কারণ মানুষের প্রাপ্তির কিন্তু শেষ নেই। সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষের প্রাপ্তির কোনো শেষ নেই। যার 4টা গাড়ি, সে বলে যে আমার কাজের মহিলার জন্য একটা গাড়ি হলে বোধহয় ভালো হতো। কাজের মহিলা যায় না আমার বাচ্চাকে আনতে, ও একটা পার্সোনাল গাড়ি হলে ভালো হতো। যার 5টা বাড়ি, সে বলে যে আরো 5টা বাড়ি হলে আমার ভালো হতো। অর্থাৎ বিষয়টা হচ্ছে গিয়ে, এটা অর্থনৈতিক একটা বিষয় আছে যে আপনার গিয়ে, বা আমাদের দৈনন্দিন জীবনেও একটা বিষয় আছে যে মানবাধিকার অবশ্যই একটা এখানে মানবাধিকার লঙ্ঘিত হবে, সেখানে আমাদের সোচ্চার করা উচিত, তার বিরুদ্ধে কাজ করা উচিত, তার পক্ষে কাজ করা উচিত। মানবাধিকার বিরুদ্ধে যারা কাজ করে তাদের বিরুদ্ধে ট্রেন সে গাজীপুর চলে যাবে। যাই হোক, উনি চলে গেল, উনি কথা বলতে পারলেন না, উনি বিষয়টা জানালো আমাদেরকে। এখন আমাদের মাঝে বক্তব্য কবি শাফাত শফিক, প্রস্তুত থাকবেন কবি নাইক রহমান। এমন কোনো সরকার পাওয়া যাবে না। তো ব্যাপার সরকারই করছে, যেহেতু 50 বছরের প্রাপ্তি বসে। তো মেলা কিছু হয়েছে, চোখের চমকে আপনার এই ঘাট গান বইরা গেছে, রাস্তা হয়েছে, তারপরে যে এখানটা ছিল রেল লাইন আসলো, এখানটা বড় বড় দালান হয়ে গেছে, রেল লাইন শেষ উঠে গেছে। ফুলবেড়া রেল স্টেশন আইতাম,
আমার গেছে গা রেল স্টেশন হয়ে, ওদিকে গেছে গা সায়দাবাদ, ওদিকে গেছে গা গাবতলী, ওদিকে গেছে গা আপনার এই তেজগাঁও। মানবাধিকার সংগঠন সেই 7ই মার্চের ভাষণ শুনে বাংলার দামাল ছেলেরা যার যা ছিল তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ল পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে যুদ্ধে। আজ আমি ভুলতে পারি না, আমার স্মৃতিতে ভেসে বেড়ায় সেই রক্তাক্ত স্মৃতি। আমার দু চোখে ভেসে বেড়ায় সেই মিরপুরের বৌদ্ধভূমির স্মৃতি। স্মৃতিতে ভেসে বেড়ায় বুদ্ধিজীবী হত্যার সেই 14ই ডিসেম্বরের কান্নাদের কথা। আজ আমি ভুলতে পারি না, আমার স্মৃতিতে ভেসে বেড়ায় সেই রক্তাক্ত স্মৃতি। মনে পড়ে যায় মানুষকে ধরে নিয়ে। কোনো নাটকও বা সিনেমায় দেখানো সম্ভব নয়। তখন তো আমাদের এখনকার যখন সাংবাদিকদের আধুনিক যন্ত্রপাতি আছে, এখন যদি হতো ওনারা যে কোনোভাবে ধারণ করতেন জীবনের প্রতি ঝুঁকি নিয়েও, কিন্তু তখন তো অত কিছু ছিল না। যেসব বৌদ্ধমূর্তিতে যেভাবে নেওয়া হয়েছে, বৌদ্ধমূর্তিতে নাকি এইভাবেই নেওয়া হতো, চোখ বাঁধে নেওয়া হতো, ওই ছাগল গরু যেভাবে ট্রাকে নেয় ওইভাবে নেওয়া হতো। তারপরে কোনো দিক তাকানো নিষিদ্ধ ছিল এবং কোনো ঘরের জানলা খোলা নিষিদ্ধ ছিল। যদি ঘরের জানলা খুলছে ওদের নিয়ে যাচ্ছে গরু ছাগল বলে, ওই ধরনের আর কি আমাদের দেশের মানুষকে আর কি। আমরা আমাদের নিজেদেরকে সেই উন্নীত মানে সেইখানে যেখানে আমরা একজন মানুষের উপস্থিতি, যেখানে একজন মানুষ পৌঁছার কথা সেখানে পৌঁছতে পারতাম। আমরা সকলেই বুঝি যে আমার কি করণীয় নয়, কিন্তু সেটা আমরা আসলে নিজেরা করি না। যদি আমরা নিজেরা উন্নীত হতে পারতাম নিজেদের আসল জায়গায়, তখনই কেবল এই 50 বছরের প্রাপ্তিতে আমরা এই দেশকে একটা দৃষ্টান্তে পৌঁছাতে পারতাম। আমার মনে হয় সেদিন আস্তে আস্তে আসছে, যদিও বিলম্ব হয়েছে। সেই বিলম্বের কারণে আমরা যদিও এই 50 বছরে এই প্রাপ্তির যে সীমানা সেখানে পৌঁছতে পারিনি, আমার মনে হয় অদূর ভবিষ্যতে আমরা সেটা আমাদের পক্ষে করা। এখানে আপনি যারা ইম্পর্টেন্ট, যারা আমাদের এই দেশের সম্পদ তাদের রাখবেন, দেখে আমাদের সংগঠনকে প্লাস আমাদের এই অনুষ্ঠানের মান যাতে আরো উন্নত হয় সেদিকে দেখার জন্য সভাপতির সাথে অনুরোধ করছি। তার পাশাপাশি আপনারা যারা এসেছেন আপনাদের সবাইকে জানাচ্ছি ধন্যবাদ। আর বাবু ভাইকে একটু বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি, কারণ বাবু ভাই আমার ঢাকার মানুষ, আমি ঢাকার ছেলে। ঢাকায় ভাষায় কথা বলার জন্য আপনাকে মনে আন্তরিকভাবে ধন্যবাদ। আমি যেহেতু আমি লেখালেখি করি, আমি আজকে সকালে একটি লেখা লিখেছি। এই জিনিসটা যদি সবার মাথায় রেখে একটু একত্রিত হয় আন্তরিকতার সহিত, আর সবার আগে করার দিন নেয়, তাহলে বলি আসতে চায় না ফিরে, লাসে লাসে ঢেউয়ের মাঝে নাচে ঢেউয়ের তালে, জানতে চায় তার পায়রাগুলো বসা কাদের চালে, লাসে লাসে ছবির মাঝে হয়ে মায়া মুখ। আমি কি করছি না করছি এর প্রধান কারিগরি আমি, সাক্ষী আমি। এই কারণে আমি বঙ্গবন্ধুর উপরে কাজ করতে খুব ভালোবাসি এবং যারা বঙ্গবন্ধুর চেতনা উদ্বুদ্ধ সেখানে যাকে খুব উৎসাহ বোধ করি। এবং সেই আলোকে আমি বঙ্গবন্ধুকে নিয়ে দুটো গান লিখেছি। তার একটা গান গিয়েছে দুটো রফিকুল আলম গিয়েছে, আরেকটা গান আমি করছি যেটা আপনাদের শোনার জন্য আসছি, যে আমার বঙ্গবন্ধুকে আমি কতখানি ভালোবাসি। এই কাজ করছে আপনারা জানেন, আমরাও জানি। এই কাজের মধ্যে কিছু আছে সামাজিক, কিছু আছে সাংস্কৃতিক, কিছু আছে ঐতিহ্য। তো আজকের আয়োজনটি এর মধ্যে সবটি লক্ষণীয়। সামাজিক দায়িত্ব, আমাদের স্বাধীনতার 50 বছরে আমরা যা পেয়েছি, যা পেতে চাই, সেই বিষয়টা নিয়ে মুক্ত আলোচনা করা বা বিষয়টি পরিষ্কার করা, এটা সামাজিক দায়িত্বের মধ্যে পড়ে। এটা আমাদের সাংস্কৃতিক জীবনেরও অংশ। সংস্কৃতি জীবনের তো পুরোটাই